শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের তো আমি প্রেজেন্স দেখতে পাচ্ছি, আমি সহ 76। গতকালকে তোমরা কতজন ছিলে যোগেন স্যারের ক্লাসে? ম্যাডাম, না, 100-র কাছাকাছি ছিল ম্যাডাম। উম, তো তোমাদের তো এখনো তাহলে হলো না প্রেজেন্স। সকালে তো ম্যাডাম। সকালে তো কি, সকালে তোমাদের, আচ্ছা আমাকে একটু বলো যে তোমাদের সিস্টেমিক প্যাথোলজি কি কি সিস্টেম বাকি আছে? আমরা দুইজন মিলে কি কি সিস্টেম বাকি আছে তোমাদের? শোনা যাচ্ছে না? হ্যাঁ রফিক, শুনতে পাচ্ছ আমাকে? রেসপিরেটরি না, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট তো বাকি আছে তাই না? রেসপিরেটরি সিস্টেম বাকি। তারপরে তোমাদের প্রথমেই একটা হ্যাঁ, ব্লাড ভেসেল কোনো চ্যাপ্টার আছে? মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম? কার্ডিওভাস্কুলার সিস্টেম হয় নাই? হ্যাঁ, তো ব্লাড ভেসেল ওটার সাথেই শেষ, ওটা তো আর আলাদা করে কিছু নাই। লিম্ফ নোড বাকি আছে না? আচ্ছা, তাহলে লিম্ফ নোড ক্লাসটা আমি নিয়ে নেব তোমাদের। এন্ডোক্রাইন সিস্টেম মনে হয় বাকি আছে, ছোটখাটো গুলো বাকি আছে। রেনাল সিস্টেম কি হয়ে গেছে তোমাদের? তাহলে এটা একটা বড় বাকি আছে। আচ্ছা, তোমাদের কাছে কার্ডটা নাই না? আচ্ছা, কার্ডে আমাকে একটু বলো তো, ফিমেল জেনিটাল ট্র্যাক্টের আগে কি আছে? মানে একদম 1 নাম্বার থেকে বলো, শুরু থেকে বলো। যে তোমাদের ল্যাব টেকনিক বাকি আছে সেটা আমি নিব। জিআই ট্র্যাক্ট হয়ে গেছে, তারপরে 3 নাম্বারে কি? হেপাটোবিলিয়াম, ওইটাও হয়ে গেছে। তারপরে আচ্ছা, লিম্ফ নোড আমি নিব। তারপরে এটা বাকি আছে। রেসপিরেটরি সিস্টেম হয়নি। আচ্ছা, তারপরে এটা, এটা হয়ে গেছে। তারপরে এটা আজকে শুরু করব, এটা এটার সাথেই হয়ে যাবে। তারপরে ব্রেস্ট হয়ে গেছে। মেল জেনি মেল জেনিটাল হয়ে গেছে। তাহলে তোমাদের, তাহলে তোমাদের এন্ডোক্রাইন বাকি তাই না? আর বোনস কি? বোনস হয়ে গেছে, অস্টিওমালাইটিস। আচ্ছা ঠিক আছে, রেনাল সিস্টেম হয়নি। ঠিক আছে, আমরা দেখি তাড়াতাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, এগুলো অল্প অল্প পড়া। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করব ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। শোনা যাচ্ছে এখন? আচ্ছা, আমার ল্যাপটপে ঝামেলা হচ্ছে। আমি এই এখন যেভাবে তোমরা ছোট করে দেখতে পাচ্ছ, এটা কি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে লেখা? জি ম্যাডাম, আচ্ছা, যাচ্ছে। আচ্ছা তাহলে এভাবেই শুরু করি। হ্যাঁ, আমরা আজকে আহ, পড়বো ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। ফিমেল জেনিটাল ট্র্যাক্ট থেকে মেইনলি আমাদের লাগবে আলাদা আলাদাভাবে সার্ভিক্স, এরপরে বডি অফ দ্য ইউটেরাস। সার্ভিক্সে লাগবে তোমাদের সিআইএন। আমি আগে বলে দেই কোন কোন জিনিসগুলো বেশি লাগে তোমাদের। সার্ভিক্স থেকে লাগবে সিআইএন, প্যাপসিসমিয়ার, সার্ভিক্সে কি কি টিউমার হয়। এরপরে বডি অফ দ্য ইউটেরাসকে আমরা ভাগ করব দুই ভাগে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়ামে কোথায় কোন টিউমার হয়, অ্যাডেনোমায়োসিস কি জিনিস, এন্ডোমেট্রিওসিস কি জিনিস,
অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং কেন হয়, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং কেন হয়, মোটামুটি এগুলো। এরপরে আমরা চলে যাব ওভারিতে। ক্লাস নেওয়া যায়? আচ্ছা, প্রথমে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, এখানে কিছু কমন ইনফেকশন হয়, এগুলো একটু নাম জেনে রাখা ভালো, যেমন ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডা ইনফেকশন। তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। কারোর এই প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন থেকে আমাদের কার্সিনোমা সার্ভিক্স হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা মনে হয় তোমরা কমিউনিটি মেডিসিনে পড়ে আসছো, আবার সামনে আবার পড়বা, আমাদের এখানে খুব বেশি লাগবে না। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, তোমরা যখন গাইনোকোলজি ডিপার্টমেন্টে যাবা তখন আমি কোনো রকম রেসপন্স পাচ্ছি না, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা হচ্ছে ইট ইজ আ কমন ডিসঅর্ডার, ইট স্টার্টস ফ্রম দ্য লোয়ার টু আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন। কি কি কমপ্লেইন থাকে এখানে? পেলভিক পেইন থাকে, অ্যাডনেক্সাল টেন্ডারনেস, ফিভার, ভ্যাজাইনাল ডিসচার্জ। এটা খুব বেশি লাগবে না আমাদের, আমি এগুলো। আচ্ছা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পেটে ব্যথা হয় মেইনলি, কিন্তু এটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে কিছু কিছু কমপ্লিকেশন হতে পারে। পিআইডি তো ওয়ান কাইন্ড অফ ইনফ্লামেটরি ডিজিজ, এখান থেকে এটা ডিসেমিনেটেড হয়ে যে পেরিটোনাইটিস হয়ে যেতে পারে, সেখান থেকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, কারণ এখানে এই ইনফেকশন হয়ে অ্যাডহেশন হয়ে যেতে পারে বিভিন্ন পেলভিক অর্গানগুলোর মধ্যে, যার মধ্যে আমাদের ইন্টেস্টাইনও চলে আসতে পারে। এছাড়া সবচেয়ে সিরিয়াস যেটা, সেটা হচ্ছে ইনফার্টিলিটি হতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকে, ইট মে লিড টু ইনফার্টিলিটি। এখন আমরা ইম্পর্টেন্ট পার্টে চলে যাব, যেটা আমাদের দরকার, যে আমরা ইউটেরাসকে প্রথমে কি কি অ্যানাটমিক্যাল ডিভিশন করি। সার্ভিক্স অফ দ্য ইউটেরাস, বডি অফ দ্য ইউটেরাস, ফান্ডাস অফ দ্য ইউটেরাস, আমরা আলাদা আলাদাভাবে ডিজিজগুলো পড়ব। প্রথমে পড়ব সার্ভিক্স। সার্ভিক্সের পার্ট হচ্ছে দুইটা, এক্সোসার্ভিক্স এবং এন্ডোসার্ভিক্স। এই এক্সোসার্ভিক্স এবং এন্ডোসার্ভিক্সের মিটিং পয়েন্ট যেটা, সেটাকে আমরা বলি ট্রান্সফরমেশন জোন। এক্সোসার্ভিক্স মানে হচ্ছে একদম বাইরের দিকে যেটা থাকে, সেটার লাইনিং হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, আর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোসার্ভিক্স, এটার লাইনিং হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এই দুইটার যে জাংশন, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন জোন। তো আমরা এই ট্রান্সফরমেশন জোন নিয়ে এত চিন্তিত কেন? কারণ এই ট্রান্সফরমেশন জোনটাই হলো সেই এরিয়া যেখানে মেটাপ্লাসিয়া হয়। মেটাপ্লাসিয়া মানে কি? মেটাপ্লাসিয়া মানে কি বলো? মেটাপ্লাসিয়া কি জিনিস? One cellular type another cellular type transfer. হ্যাঁ, তো এই ট্রান্সফরমেশন জোন যেখানে এন্ডোসার্ভিক্স শেষ হয়ে এক্সোসার্ভিক্স শুরু হয়, এইখানেই তোমার স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়। স্কোয়ামাস মেটাপ্লাসিয়া কেন হয়? এটা হচ্ছে যে ক্রনিক যদি ইনফ্লামেশন থাকে, সার্ভিসাইটিস থাকে, তখন এখানে এই যে কলামনার এপিথেলিয়াম থাকে, এটা ট্রান্সফর্মড ইনটু স্কোয়ামাস এপিথেলিয়াম। এছাড়া ট্রান্সফরমেশন জোনের ইম্পর্টেন্স কি? এখান থেকে ডিসপ্লাসিয়া শুরু হয়, এখান থেকে সিআইএন শুরু হয়, এই সিআইএন থেকেই কার্সিনোমা সার্ভিক্স হয়। ঠিক আছে?
ঠিক আছে, তাহলে এই ট্রান্সফরমেশন জোনের ইম্পর্টেন্স হচ্ছে যে এখানেই মেটাপ্লাসিয়া হয়, এখানেই ডিসপ্লাসিয়া হয়, এবং এই ডিসপ্লাসিয়া থেকেই সিএ সার্ভিক্স। এই ছবির আকারে এটা এখানে দেখা আছে যে প্রথমে এইদিকে হচ্ছে তোমার স্কোয়ামাস এপিথেলিয়াম, যে স্কোয়ামাস এপিথেলিয়াম এই জায়গাটাকে ট্রান্সফরমেশন জোন। এখানে কি হয় যে কলামনার এপিথেলিয়ামটা আছে, কলামনার এপিথেলিয়ামটা এই ট্রান্সফরমেশন জোনে এসে স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হয়। এখানে ওই জিনিসগুলোই দেখানো, যে এটা কলামনার এপিথেলিয়াম দেখা যাচ্ছে কি? জি জি ম্যাডাম। এই যে এখানে কলামনার এপিথেলিয়াম, এই কলামনার এপিথেলিয়ামটাই এসে এখানে হচ্ছে এটা ইম্যাচিউর স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে এই যে নিচে দেখো স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে গেছে কিন্তু সারফেসটা এখনো কলামনার এপিথেলিয়ামের মতোই আছে। এরপরে হয়ে গেল স্কোয়ামাস এপিথেলিয়াম আরো ম্যাচিউর হয়ে এটা হচ্ছে কমপ্লিট একটা ম্যাচিউর স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে গেল। এমনি মেটাপ্লাসিয়া, আমরা মেটাপ্লাসিয়া এর আগে পড়ে আসছি না? মেটাপ্লাসিয়াকে বলা হয় ডাবল এজেড সোর্ড। কি জন্য বলা হয় বলো তো? সিলিয়ারি ইরিটেশন টলারেট করতে পারে, সেটা তো সিলিয়ারি আবার ইরিটেশন। কার্সিনোমা হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার মেটাপ্লাসিয়া কেন হয়? মেটাপ্লাসিয়া কিন্তু হয় যে এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম, তাই না? যে অ্যাডভার্স কন্ডিশনে যেই সেলটা থাকতে পারে না সেটা তখন কনভার্ট হয়ে আরেকটা সেলে চলে যায়, কাজে এটা অ্যাডভার্স সিচুয়েশনে এটা থেকে যেতে পারে। এটা হলো যে এটার পজিটিভ দিক, যেটা টিকে থাকার জন্য। কিন্তু এটা নেগেটিভ দিক কি? নেগেটিভ দিক হচ্ছে এখান কার্সিনোমা থেকে হতে পারে। কার্সিনোমা হতে পারে, এটা হচ্ছে এটার নেগেটিভ দিক। এরপরে আমি এখন যেগুলো পড়াচ্ছি এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই এন্ডোসার্ভিক্স, এক্সোসার্ভিক্স ট্রান্সফরমেশন জোন কি জিনিস এটা তোমাদের জিজ্ঞেস করা হয়, কেন এটা ইম্পর্টেন্ট সেটা জিজ্ঞেস করা হয়। এরপরে সার্ভিক্সে কি কি ডিজিজ হয়, কনজেনিটাল অ্যানোমালি কি হতে পারে, অ্যাবসেন্স অফ সার্ভিক্স থাকতে পারে, সার্ভিক্সের অ্যাট্রেসিয়া হতে পারে, অ্যাট্রেসিয়া হয়ে একদম ছোট একটু সার্ভিক্স থাকলো, অনেক সময় সার্ভিক্স বাইসেপ্টেড হতে পারে। ইনফ্লামেটরি চেঞ্জ কি কি হতে পারে, অ্যাকিউট সার্ভিসাইটিস হতে পারে, ক্রনিক সার্ভিসাইটিস হতে পারে, এন্ডোসার্ভাইকাল পলিপ হতে পারে, এগুলো সবই ইনফ্লামেটরি চেঞ্জ। এরপরে হতে পারে টিউমার, টিউমারের মধ্যে বিনাইন লিওমায়োমা হতে পারে। লিওমায়োমা জিনিসটা কি বলো তো একটু তোমাদের? এই যে আমি আমার না, এডিপোস টিস্যু তো হচ্ছে লাইপোমা। skeletal benign muscle tumor of the smooth muscle, ma'am. হ্যাঁ, বিনাইন টিউমার অফ স্মুথ মাসেল ফাইবারের বিনাইন টিউমার এটা। আর এটারই যখন ম্যালিগন্যান্ট কাউন্টার পার্ট হবে সেটা হচ্ছে লিওমায়োসার্কোমা। লিওমায়োমার মেইন কোন জায়গায় হয় যদি আমরা জিজ্ঞেস করি তাহলে এটা হচ্ছে ইউটেরাস। আমরা ইউটেরাসের টিউমার যখন পড়ি তখন লিওমায়োমা পড়ি, কিন্তু আমাদের শরীরের যেই জায়গায়, আমাদের বডির যেসব জায়গায় স্মুথ মাসেল আছে সেখানেই লিওমায়োমা হতে পারে, ঠিক আছে? এই কথাটা তোমরা মনে রাখো। আজকে অনেকজন আসছো ক্লাসে, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে যে আমি খুবই হতাশ। দিন দিন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার অবস্থা এত বেশি খারাপ হচ্ছে। আমার ইচ্ছা আছে এবার আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নেব। প্র্যাকটিক্যাল ক্লাস না নিয়ে আমি তোমাদের প্র্যাকটিক্যাল এবার বসাবো না, মানে লেকচারাররা যা নেয় তা তো নিবেই, আমরাই প্র্যাকটিক্যাল ক্লাস নেব তোমাদের। আমরা প্র্যাকটিক্যালে কি জিজ্ঞাসা করি, তোমরা কি পারো না, তোমরা কিচ্ছু পারো না, প্র্যাকটিক্যালে স্টুডেন্টরা একদম কিচ্ছু পারে না। আচ্ছা, তাহলে ডিজিজেস অফ দ্য সার্ভিক্স এর আমরা পড়লাম যে কিছু কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে, ইনফ্লামেশন হতে পারে, আর টিউমার্স এর মধ্যে বিনাইন টিউমার হতে পারে লিওমায়োমা, ম্যালিগন্যান্ট হতে পারে এক্সোসার্ভিক্সে স্কোয়ামাস সেল থাকে, ওখান থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এন্ডোসার্ভিক্সে থাকে কলামনার সেলের ম্যালিগন্যান্ট টিউমারের নাম হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। এছাড়া অ্যাডেনোস্কোয়ামাস কার্সিনোমা হতে পারে, কিন্তু মেইনলি স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। আর সার্ভিক্সের যেটা ইম্পর্টেন্ট, প্রি ম্যালিগন্যান্ট লিশন, CIN অর সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া।
আমরা কেন বলি, এটার কি সুবিধা, এগুলো আমরা ডিটেইলস পড়বো। তোমাদের কিন্তু ইন ডিটেইলস রিটেন কোশ্চেন আসে এখান থেকে। CIN, সার্ভিসাইটিস। ইনফ্লামেশন অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড সার্ভিসাইটিস। এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। ঠিক আছে, অ্যাকিউট আমরা কখন বলবো? যখন অ্যাকিউট ইনফ্লামেটরি সেল থাকবে ইনফিল্ট্রেট, এছাড়া এক্সুডেট থাকবে, মনে করো আলসারেটেড হয়ে আছে, ইরোশন থাকতে পারে, রিঅ্যাক্টিভ এপিথেলিয়াল চেঞ্জ থাকতে পারে, তখন আমরা বলবো অ্যাকিউট সার্ভিসাইটিস। আমরা মেইনলি পাই ক্রনিক সার্ভিসাইটিস। অ্যাকিউট সার্ভিসাইটিস কখন পাই? যখন ইউটেরাইন প্রোলাপস থাকে, তখন ক্রনিক ইরিটেশন হয়ে ওই জায়গায় আলসার হয়ে যেতে পারে, হয়ে ওখানে অ্যাকিউট সার্ভিসাইটিস থাকতে পারে। আমরা মেইনলি পাই ক্রনিক সার্ভিসাইটিস। এখানে কি জিনিস? এখানে চেঞ্জেস অফ ক্রনিক ইনফ্লামেশন কি কি থাকতে পারে? Presence of chronic inflammatory cells like lymphocytes, macrophage, plasma cell, necrosis and granulation tissue may also be seen. এছাড়া সার্ভিসাইটিসের আরো কিছু টাইপস থাকতে পারে, যেমন ফলিকুলার সার্ভিসাইটিস, মানে এখানে ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন এত বেশি থেকে থাকে যে লিম্ফোসাইট গুলো এগ্রিগেট হয়ে লিম্ফ নোডের মধ্যে যেমন লিম্ফয়েড ফলিকল তৈরি করে থাকে, এখানেও আমরা সার্ভিক্সের সাবএপিথেলিয়াল টিস্যুতে এরকম ফলিকল দেখতে পাই। যখন এই ফলিকল একটা দুটা থাকবে তখন আমরা বলবো না, কিন্তু যখন এগুলো অনেক থাকবে তখন এটাকে আমরা বলি ফলিকুলার সার্ভিসাইটিস। এছাড়া সার্ভিক্সে যেটা খুবই কমন ফাইন্ডিং, আমরা যখন কেউ ইউটেরাস কেটে পাঠায় দেয় হিস্টোপ্যাথোলজি করার জন্য, তখন সার্ভিক্স কাটলে আমরা অনেক সময় ছোট্ট একটা সিস্টিক স্পেসের মতো দেখতে পাই যেখানে মিউসিনাস ম্যাটেরিয়াল থাকে। এগুলোকে বলা হয় নেবোথিয়ান সিস্ট। এটাও হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি একটা চেঞ্জ। এখানে কি হয়? এখানে যে এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ড গুলো থাকে, এই এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডের যে থাকে বা ক্রিপ্ট থাকে, এগুলো ওই হাইপারপ্লাস্টিক স্কোমাস এপিথেলিয়ামের কারণে ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার কারণে কি হয়? এখানে গ্ল্যান্ডের মধ্যে ওই সিক্রেশন গুলো জমা হয়ে 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 এটা সিস্টিক ডাইলিটেশন হয়ে যায়। এটাকে বলে নেবোথিয়ান সিস্ট। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্রনিক ইনফ্লামেটরি চেঞ্জ ইন দ্য সার্ভিক্স। নেবোথিয়ান সিস্ট কোনো খারাপ জিনিস না। বুঝতে পারতেছো আমার কথা? তোমরা বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, সার্ভিসাইটিস কোন কোন অর্গানিজম দিয়ে হয় আমরা প্রথমেই পড়লাম। তার মধ্যেও ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে গনোকক্কাল ইনফেকশন, মাইকোপ্লাজমা, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ক্ল্যামাইডিয়াল ইনফেকশন। এটা একটা সার্ভিক্সের ছবি। তোমরা কি আমার অ্যারোটা দেখতে পাও? কার্সারটা দেখতে পাও তো না? এই যে এখানে যে লাল, ভিতরে যে লাল অংশটুকু দেখতে পাচ্ছ, আর এই বাইরের দিকে দেখো যে একটু হোয়াইটিশ, তাই না? একটা মার্জিন দেখা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, এখানে যে লাল অংশটুকু এটা হচ্ছে এন্ডোসার্ভিক্স, এই বাইরের সাদা অংশটুকু হচ্ছে এক্সোসার্ভিক্স, আর এই মার্জিন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার স্কোয়ামো কলামনার জাংশন অথবা ট্রান্সফরমেশন জোন। এই জায়গাটাই ইম্পর্টেন্ট। আমরা যখন আমাদের কাছে হিস্টোপ্যাথোলজি করার জন্য বায়োপসি স্যাম্পল আসে, আমরা এমন ভাবে ব্লক নেই যেন এই এক্সোসার্ভিক্স, এন্ডোসার্ভিক্স, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ট্রান্সফরমেশন জোনটা আসে। এই জায়গাটাই আমাদের ভালো মতো দেখতে হয়। ঠিক আছে? ক্লিয়ার তোমাদের ট্রান্সফরমেশন জোনটা? জি ম্যাম। এখানেও ঠিক একই জিনিস। দেখো, এই যে এই পাশে এটা এন্ডোসার্ভিক্স, এই পাশে এটা এক্সোসার্ভিক্স, স্কোমাস এপিথেলিয়াম, এই জায়গাটুকু হচ্ছে তোমার ট্রান্সফরমেশন জোন। গ্রসে যেটা দেখলা ছবি, ঠিক সেইটারই মাইক্রোস্কোপের নিচে হচ্ছে এরকম। ঠিক আছে? এই যে এই জায়গাটা হচ্ছে ট্রান্সফরমেশন জোন। আর এই দেখো সাব এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কত ইনফ্লামেশন। এখানে অ্যাকিউট এবং ক্রনিক দুইটাই আছে, ক্রনিকটাই বেশি। এই যে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল দেখো যে লোভ হয়ে আছে যেগুলো, সেগুলো হচ্ছে নিউট্রোফিল বা পলিমর্ফস। এই যে এখানে এটা হচ্ছে লাল হয়ে আছে যেটা, এটা হচ্ছে ইওসিনোফিল। আর এই যে মনোনিউক্লিয়ার সেল যেগুলো হয়ে আছে এগুলো সব লিম্ফোসাইট। এই যে এখানে প্লাজমা সেল। এটা হচ্ছে একটা সার্ভাইকাল পলিপের ছবি। হ্যাঁ, আমি বললাম না এন্ডোসার্ভাইকাল পলিপ, সেটাও হচ্ছে একটা ইনফ্লামেটরি রেসপন্স একটা সার্ভিক্সে। এখানেও দেখো প্রচুর ইনফ্লামেটরি সেল, স্ট্রমা। এখানে স্ট্রমা শুধু আছে, লাইনিং পোর্শনটা নাই। স্ট্রমার মধ্যে এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস আছে। এন্ডোসার্ভাইকাল পলিপ
ইট ইজ এ নন নিওপ্লাস্টিক। এই পলিপ, ইউজুয়ালি পলিপ সাধারণত অন্য জায়গায় বিনাইন টিউমার থাকে, কিন্তু সার্ভিক্সের ক্ষেত্রে এন্ডোসার্ভাইকাল পলিপটা হচ্ছে ইনফ্লামেটরি চেঞ্জ, মানে এটা ইনফ্লামেশনের মধ্যে বলতে হবে। এন্ডোসার্ভাইকাল পলিপকে কখনোই টিউমারের ক্লাসিফিকেশনের মধ্যে আনা যাবে না। ইট ইজ এ নন নিওপ্লাস্টিক লিশন, মোস্টলি ইনফ্লামেটরি। মোস্ট পলিপস অ্যারাইজ উইদিন দ্য এন্ডোসার্ভাইকাল ক্যানেল, মানে এন্ডোসার্ভিক্স থেকেই সাধারণত পলিপগুলো অ্যারাইজ করে। দে আর স্মল, সেসাইল টু লার্জ, ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে। সার্ভাইকাল ক্যানেল দিয়ে বাইরের দিকে প্রোট্রুড হয়ে থাকতে পারে। ইউজুয়ালি আপ টু 5 সেন্টিমিটার হয়, এর থেকে বড়ও হয় আমরা পাই। দ্যাট মে প্রোট্রুড থ্রু দ্য সার্ভাইকাল অস। দে আর সফট অ্যান্ড মিউকয়েড। ওই সার্ভিক্সের মিউকোজাটা যেরকম থাকে এটা ওই ধরনেরই থাকে। হিস্টোলজি বা মাইক্রোস্কোপের নিচে আমরা কেমন দেখতে পাবো? Composed of loose fibromyxomatous stroma harboring dilated mucus secreting endocervical glands, often accompanied by inflammation. Usually inflammation থাকে এবং squamous metaplasia lining এও থাকে এবং তোমার ওই ভিতরে যে গ্ল্যান্ড থাকে সেখানেও থাকতে পারে। এটার ট্রিটমেন্ট হচ্ছে সিম্পল কিউরেটেজ অর সার্জিক্যাল এক্সেশন, জাস্ট কেটে ফেলতে হবে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এই যে সার্ভাইকাল যে অস বা ওপেনিং, সেটা দিয়ে একটা এই যে পলিপ বের হয়ে আসছে, ঠিক আছে? এটা একটা সার্ভিক্সের ছবি, আমি দেখাবো এটা কি জিনিস দিয়ে আমরা এটাকে ওপেন করে দেখতেছি। এটাকে বলে স্পেকুলাম। এই যে এটা হচ্ছে একটা পলিপ, এটা সার্ভিক্স। প্রি নিওপ্লাস্টিক ডিজিজ অফ দ্য সার্ভিক্স। আচ্ছা, সার্ভাইকাল ইন্টার এপিথেলিয়াল নিওপ্লাসিয়া, অথবা এটার আরেকটা নাম আছে স্কোয়ামাস ইন্ট্রা এপিথেলিয়াল লিশন, SIL, CIN অর SIL। CIN এটাকে টিউমার বলা যাবে না বা নিওপ্লাজম বলা যাবে না, এটা কারণ এটা রিগ্রেস করে। বুঝতে পারছো? CIN অথবা স্কোয়ামাস ইন্ট্রাপিথেলিয়াল লিশন, এটার ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে এটা রিগ্রেস করে ভালো হয়ে যেতে পারে, আবার ইট মে প্রোগ্রেস টু নিওপ্লাসিয়া, দ্যাট মিন একেবারে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। CIN almost always starts at the squamo-columnar junction in the transformation zone. এটা তোমাদেরকে আমি বলছি, এখানে সাধারণত CIN শুরু হয়। This lesion may exist in the non-invasive stage for as long as 10 years. Non-invasive stage বলতে আমি কি বুঝাচ্ছি তোমরা একটু পরে বুঝবা, CIN এর গ্রেড গুলো যখন বলবো তখন বুঝবে। 10 বছর পর্যন্ত এটা ক্যান্সারে কনভার্ট না হয়ে এই নন ইনভেসিভ স্টেজেই থেকে যেতে পারে, 10 বছর 12 বছর থেকে যেতে পারে। CIN may be characterized by a continuum of morphologic changes with indistinct boundaries. CIN হলেই যে এটা বছরের পরে যে ক্যান্সার হয়ে যাবে তা না, সবগুলো ক্যান্সার হয় না, এগুলো স্পন্টেনিয়াসলি রিগ্রেস করে যেতে পারে, অথবা যে স্টেজে আছে, মনে করো CIN 1 আসছে, সেখান থেকে CIN 2 হতে পারে। সবসময় এটা যে ক্যান্সার হবেই তা না। With risk of, they do not invariably progress to cancer and may spontaneously regress. With risk of persistence or progression to cancer increasing with the severity of the precancerous stage. CIN কেন হয়? Usually they are associated with papilloma virus. Usually না, associated with, always associated with papilloma virus. Papilloma virus অনেক ধরনের আছে, তার মধ্যে কিছু আছে হাই রিস্ক, কিছু আছে লো রিস্ক। এই হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা সাধারণত হাই গ্রেড যেগুলো লিশন হয় CIN 2, CIN 3, সেগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকে হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। CIN অথবা স্কোয়ামাস ইন্ট্রাপিথেলিয়াল লিশন, এটা তোমাদের রিটেন কোশ্চেন আসে, এটা কি জিনিস, এটার টাইপস বা এটা ক্লাসিফিকেশন বা এটার গ্রেড কি কি আছে,
সেই গ্রেডটা আমি তোমাদেরকে বলবো যে ক্লাসিফিকেশন অফ সার্ভাইকাল প্রি ক্যান্সারাস লিশন হ্যাজ ইভলভড ওভার টাইম, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে এটা নমেনক্লেচারটা, and the terms from different classification system are currently used interchangeably. প্রথমে ইউজ হতো এই যে ডিসপ্লাসিয়া অর কার্সিনোমাইন C2 ডিসপ্লাসিয়া হিসেবে ইউজ হতো প্রথমে, এরপরে নতুন টার্ম হয় CIN সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, তারও পরে এখন যেটা ইউজ হয় সেটা হচ্ছে স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন অর SIL। তার মানে এই না যে তোমরা যদি কেউ ডিসপ্লাসিয়া বলো বা কেউ CIN বলো সেটাকে কেউ ভুল বলবে, কিন্তু মডার্ন টার্ম হচ্ছে স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। ডিসপ্লাসিয়া ছিল যখন, তখন এটাকে 4টা ভাগে ভাগ করা হতো: মাইল্ড ডিসপ্লাসিয়া, মডারেট ডিসপ্লাসিয়া, সিভিয়ার ডিসপ্লাসিয়া, কার্সিনোমা ইন সাইটু। পরে যখন সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া হয়, এখানে মাইল্ড ডিসপ্লাসিয়াটা কনভার্ট হয়ে যায় CIN1, মডারেট যেটা সেটা CIN2, আর এখন আমরা সিভিয়ার ডিসপ্লাসিয়া অথবা কার্সিনোমা ইন সাইটু এই দুটাকে আমরা এক জিনিস বুঝি, এই দুটাকে মিলে বলা হয় CIN3। আর স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন এটা হচ্ছে CIN1 যেটা, সেটাকে বলা হয় লো গ্রেড লিশন, আর CIN2 এবং CIN3 এই দুটাকে বলা হয় হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। তোমাদেরকে এই পুরোটাই জানতে হবে, স্পেশালি এটা সবগুলো টার্মই আমাদের ইউজ হয় এখানে। এটা একটা নর্মাল সার্ভাইকাল স্কোয়ামাস এপিথেলিয়ামের ছবি, এটা CIN। দেখো যে দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, এখানে একটু সেলুলারিটি বেড়ে গেছে, একটু ডিসপ্লাসিয়া আছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেগুলো, এই যে এখানে এই আমার কার্সারটা এখন যে জায়গায় এইটা, এখানে এইটা, মানে এগুলোকে বলে যে কিসমিস, আঙ্গুর থেকে কিসমিস হয়, সেই কিসমিসের মতো নিউক্লিয়াসটা হয়ে যায়, এগুলোকে বলা হয় কোয়েলোসাইটিক এটিপিয়া। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের কারণে যখন স্কোয়ামো কলামনার জাংশন দিয়ে ঢুকবে, এটা ঢোকার ফলে এটা স্কোয়ামাস এপিথেলিয়ামের ভিতরে ঢুকে যায়, ঢুকে ভাইরাসের যেটা কাজ এখানকার ডিএনএ এর সাথে এটা একসাথে হয়ে এখানে রেপ্লিকেট করে এবং এখানে যে সেলগুলোকে ইনফেক্ট করে সেখানে নিউক্লিয়াসে কিছু চেঞ্জ করে। এই চেঞ্জ কি চেঞ্জ হয় এটা আমরা একটু পরে পড়ব। এটাকে বলা হয় কোয়েলোসাইটিক এটিপিয়া। কোয়েলোসাইট সাধারণত স্কোয়ামাস এপিথেলিয়ামের এই আপার লেয়ারে পাওয়া যায়। তাহলে আমরা CIN1 কখন বলবো? যখন কোয়েলোসাইটিক এটিপিয়া বা কোয়েলোসাইট পাবো আমরা, অথবা মাইল্ড ডিসপ্লাসিয়া পাবো, ইউজুয়ালি অকার্স ইন দ্য আপার 1/3 অফ দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম, তখন এটাকে আমরা বলি CIN1। এরপরে চলে আসবো CIN2। CIN2 হচ্ছে যখন এই লোয়ার 2/3 আমরা ডিসপ্লাসিয়া পাবো, তখন এটাকে বলবো আমরা CIN2। এর সাথে আরো অনেক কিছু আছে যেগুলো তোমরা প্যাথোলজি নিয়ে যখন স্পেশালাইজেশন করবে তখন এগুলো আরো ভালোভাবে জানবে। আপাতত তোমরা এইভাবে জেনে রাখো, CIN হচ্ছে লোয়ার 1/3 যখন ডিসপ্লাসিয়া থাকবে তখন CIN1, যখন লোয়ার 2/3 ডিসপ্লাসিয়া থাকবে তখন বলবো CIN2, যখন ফুল থিকনেস ডিসপ্লাসিয়া থাকবে তখন এটাকে আমরা বলবো CIN3 অথবা CISO। এটাই এটা জাস্ট প্রি ইনভেসিভ স্টেজ। ক্যান্সারের সেলগুলো যেমন হয় যে ডিসপ্লাসিয়া থাকে সবগুলোই এখানে থাকবে, জাস্ট এখানে যে বেসমেন্ট মেমব্রেন আছে এটাকে ইনভেট করলে হয়ে যাবে ক্যান্সার, ইনভেট না করলে থাকবে CIN3 অর কার্সিনোমা ইন C2 অর সাইটু। এটা হচ্ছে তোমরা কেউ যদি হিস্টোপ্যাথোলজিতে স্পেশালাইজেশন করতে চাও, MD করতে চাও, MPhil করতে চাও, তখন এই জিনিসগুলোর সাথে পরিচিত হবে, কিন্তু এই টার্মগুলো তোমাদের জানতে হবে যে আমরা অনেক সময় শুধুমাত্র হিস্টোপ্যাথোলজি দিয়েও আমরা ডিফারেন্সটা করতে পারি না, যেটা CIN2 নাকি CIN3। স্পেশালি এখানে CIN2 এবং CIN3 এর মধ্যে ঝামেলা হয়, ইম্যাচুর স্কোয়ামাস এপিথেলিয়ামের সাথে ঝামেলা হয়, কখনো ইনফ্লামেশনের সাথেও ঝামেলা হয়, চেনা যায় না মাইক্রোস্কোপের নিচে। তখন কিছু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, তোমরা হয়তো নাম শুনে থাকবে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দিয়ে সাধারণত আমরা এটাকে ডিফারেন্স করে থাকি এবং মেইনলি করা হয় এই দুইটা। এটা হচ্ছে P16 ইমিউনোস্টেইন, এটা হচ্ছে Ki67 ইমিউনোস্টেইন। আমার এমডি প্যাথোলজির থিসিস হচ্ছে এই দুইটাই। আচ্ছা, এখানে হচ্ছে
এখানে তোমার দেখাচ্ছে যে একটা সার্ভিক্সের অবস্থা খারাপ, মানে এটা দেখলে তোমাকে বায়োপসি করতে হবে। হ্যাঁ, এইখানে দেখাচ্ছি আমরা যে এখানে দেখো একদম তোমার সিভিয়ার ডিসপ্লাসিয়া সিআইএন এই পোর্শনটুকু যদি তোমার কাছে থাকে তাহলে তুমি শুধু বলবা সিভিয়ার ডিসপ্লাসিয়া অর CIN3 অর কার্সিনোমা ইন situ। কিন্তু তোমার কাছে হিস্টোপ্যাথোলজিতে যখন এই পোর্শনটুকু আসবে তার মানে কি এখানে বেসমেন্ট মেমব্রেনটাকে পার করে চলে আসছে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি ম্যাম। এই যে বেসমেন্ট মেমব্রেনটাকে যখন পার করবে, আমরা সাধারণত ক্যান্সার বলতে বুঝি এই বেসমেন্ট মেমব্রেন পার করে ইনভেশনটা আরো ভিতরে থাকবে, কিন্তু এখানে একটুখানি করছে, এটাকে তো আমরা ইগনোর করতে পারবো না। এটাকে সাধারণত বলা হয় মাইক্রো ইনভেসিভ স্কোমাস এপিথেলিয়াম, মাইক্রো ইনভেশন আছে। এখন আমি যেগুলো তোমাদেরকে ছবি দেখায় বললাম সেই জিনিসটাই, এটা তোমাদের রিটেন কোশ্চেন আসে, এই যে ব্যাচটার পরীক্ষা গেল তাদের এটা ছিল। CIN or squamous interepithelial lesion, mild dysplasia when less than one third বা one third এর কম cervical epithelium is occupied by dysplastic cell, তখন আমরা বলবো mild dysplasia। moderate dysplasia যখন less than 2/3 of the epithelium, lower 2/3 is occupied by dysplastic cell। severe dysplasia when greater than 2/3 is occupied by dysplastic cell কিন্তু ফুল থিকনেস না, তখন আমরা বলছি এটাকে সিভিয়ার ডিসপ্লাসিয়া। আর কার্সিনোমা ইন সিটু যখন ফুল থিকনেস এপিথেলিয়ামকে ইনভলভ করবে কিন্তু বেসমেন্ট মেমব্রেন ইনফিলট্রেট করবে না, তখন আমরা এটাকে কার্সিনোমা ইন সিটু বলবো। ঠিক আছে, তাহলে CIN তোমরা এইভাবেও বলতে পারো, আবার যখন CIN 1 2 3 বলবা তখন CIN 1 মানে লোয়ার 1/3, CIN 2 মানে লোয়ার 2/3, আর সিভিয়ার CIN 3 মানে হচ্ছে ফুল থিকনেস অর মোর দেন 2/3। এখন পড়ব আওয়াকে বলো। আচ্ছা, CIN or এটা আমরা মরফোলজিটা পড়বো। The diagnosis of squamous epithelial intraepithelial lesion is based on identification of nuclear atypia। তোমাদেরকে যেটা বললাম যে একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যদি ঢুকে যায় নিউক্লিয়াসে কিছু চেঞ্জ হয়ে নিউক্লিয়ার অ্যাটিপিয়া করে, কি কি চেঞ্জ হয় সেটা, একটা হচ্ছে নিউক্লিয়ার এনলার্জমেন্ট হবে, হাইপারক্রোমাসিয়া হবে, প্রেজেন্স অফ কোর্স ক্রোমাটিন গ্র্যানিউলস, ভেরিয়েশন ইন নিউক্লিয়ার সাইজ অ্যান্ড শেপ, and the nuclear changes may be accompanied by cytoplasmic halo। মানে নিউক্লিয়াসের পাশ দিয়ে একটা হ্যালো তৈরি হয়। এই সবগুলোকে একসাথে নিউক্লিয়ার অল্টারেশন, নিউক্লিয়াসে যে চেঞ্জগুলো হচ্ছে, যে নিউক্লিয়াস বড় হয়ে যাচ্ছে, হাইপারক্রোমাসিয়া হয়ে যাচ্ছে, সাইজ শেপটাও ভেরিয়েশন হয়ে যাচ্ছে, তার সাথে একটা পেরিনিউক্লিয়ার হ্যালো থাকবে, এই সব চেঞ্জগুলোকে একসাথে বলা হয় কোয়েলোসাইটিক এটিপিয়া। এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেক্টেড সেল যার মধ্যে এই চেঞ্জগুলো থাকবে তখন এটাকে বলা হয় কোয়েলোসাইট। আমরা একটু আগে বললাম CIN, ঠিক একইভাবে তোমাদেরকে আমি বলে আসছি যে এটার নতুন নাম হচ্ছে স্কোমাস ইন্টারপিথেলিয়াল লিশন। এটাকে আমরা গ্রেড করি দুইটায়, লো গ্রেড আর হাই গ্রেড। লো গ্রেডটা হচ্ছে তোমার যেটা CIN 1 পড়লাম আমরা, লোয়ার 1/3 এর মধ্যে থাকবে তখন এটা লো গ্রেড, আর হাই গ্রেড হচ্ছে যখন এটা 2/3 বা তার বেশি হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাপিথেলিয়াল লিশন। এখানে এটা হচ্ছে লো গ্রেড, এটা হচ্ছে হাই গ্রেড। লো গ্রেডে দেখো এই যে পেরিনিউক্লিয়ার হ্যালো সহ, আসলে ম্যাচিউর স্কোমাস এপিথেলিয়াম, এগুলো ম্যাচিউর স্কোমাস এপিথেলিয়াম, এগুলোর মধ্যেও হ্যালো থাকে। এই দুইটার মধ্যে আমরা চেঞ্জ করব কিভাবে, এই নিউক্লিয়ার চেঞ্জটা দিয়েই আমরা ম্যাচিউর স্কোমাস এপিথেলিয়াম আর কোয়েলোসাইটিক এটিপিয়া এই দুইটা আমরা ডিফার করব এইভাবে। এই যে এটা একটা কোয়েলোসাইটিক এটিপিয়া, এইটা একটা কোয়েলোসাইটিক এটিপিয়া, এই যে এইখানে এটা, এগুলো হচ্ছে এখানে বলে যে নিউক্লিয়াসটা কিসমিসের মতো কুঁচকে যায়। আর এটা হচ্ছে তোমার হাই গ্রেড লিশন।
CIN2 or CIN3? এটা CIN3 মনে হচ্ছে, প্রায় ফুল থিকনেস বা মোর দেন 2/3। এখন হচ্ছে আমরা CIN নিয়ে কেন এত CIN বা আমরা কেন এটা নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছি, বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা নিয়ে কেন, এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে যে এটা লো গ্রেড, যেটা লো গ্রেড স্কোমাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন, এটার 60% কেসেই মানে নর্মালি রিগ্রেস করে যায়, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না। আর এই লো গ্রেড হিসেবেই পারসিস্ট করে যায় বছরের পর বছর, আজীবন 30%। আর হাই গ্রেডে কনভার্ট হয় 10% কেসে, এটা হাই গ্রেডে কনভার্ট হয়। ঠিক একইভাবে হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন মানে CIN2-3, এটা 30% কেসে স্পন্টেনিয়াসলি রিগ্রেস করে যায়, 60% পারসিস্ট করে অ্যাজ হাই গ্রেড লিশন, আর অনলি 10% কনভার্টস টু কার্সিনোমা। ঠিক আছে? আচ্ছা, এখানে যে এই যে প্রোগ্রেশন, যে লো গ্রেড টু হাই গ্রেড অথবা হাই গ্রেড টু কার্সিনোমা, এই প্রোগ্রেশনটা ইউজুয়ালি 2 থেকে 10 বছরের মধ্যে হয়। তাহলে আমাদের ইম্পর্টেন্ট কি বলো দেখি? আমরা যে এত কষ্ট করে CIN1, CIN2, CIN3 আমরা যে ডায়াগনোসিস করব, এটার কি ইম্পর্টেন্স বলো তো আমাকে, সাধারণ বুদ্ধি খাটায় বলো। তোমরা কি আছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? ম্যাম কার্সিনোমাতে কনভার্ট হবে কিনা তার জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে একমাত্র, বলতে গেলে একমাত্র টিউমার বা একমাত্র ক্যান্সার যেটা আমরা প্রি ক্যান্সারাস মানে ক্যান্সার হওয়ার আগের স্টেজে আমরা ধরতে পারি। অন্য সব জায়গাতেই নর্মাল থেকে ক্যান্সার, কিন্তু আমাদের এখানে একটা আমরা অনেক বড় সময় পাই ক্যান্সার হওয়ার আগে। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এটাই যে আমরা CIN বা স্কোমাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন এগুলো সম্বন্ধে আমরা কেন জানবো। আমরা CIN কি করে ডায়াগনোসিস করতে পারি? একটা হচ্ছে নর্মাল সাইটোলজি, প্যাপানিকুলোস্মিয়ার বা প্যাপ স্মিয়ার। এই প্যাপানিকুলো নামটাও তোমাদের জানতে হবে। প্যাপসিস্মিয়ারের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। প্যাপসিস্মিয়ারের মাধ্যমে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, এরপরে আমরা এটা সাধারণত বায়োপসি করি। প্যাপসিস্মিয়ার 50 years ago, carcinoma of the cervix was the leading cause of cancer death in women in the United States, but the death rate has declined by 2/3 to its present rank as the 8th leading cause of cancer mortality. ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে আগে আমরা ইউনাইটেড স্টেটেরই হিসাব যেহেতু সব জায়গায় পাই, আমরা ওইটাই দেখাচ্ছি যে কার্সিনোমা অফ দ্য সার্ভিক্সটাই নাম্বার 1 কজ ছিল মেয়েদের ক্যান্সার ডেথের, কিন্তু এখন এটা 8-এ চলে গেছে। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, CIN, এই সবগুলো সম্বন্ধে আমরা ভালোভাবে জানতে পারি, চিনতে পারি এবং ডায়াগনোসিস করতে পারি এই কারণে। এটার জন্য মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্যাপ টেস্ট বা প্যাপ স্মিয়ার টেস্ট আমরা যেটা বললাম, এইটাই হচ্ছে এটারই ভূমিকা সবচেয়ে বেশি, যে এই প্যাপ টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি এবং দেখতে পারার কারণে প্যাপ টেস্ট করে যখন আমরা পজিটিভ পাই তখন আমরা এটা বায়োপসি করে ফেলি। আচ্ছা, এখন প্যাপ স্মিয়ার যে করি এটার ইউজফুলনেস কি? হ্যাঁ, এটা ডায়াগনোসিস প্যাপ স্মিয়ার করে আমরা করতে পারি, CIN ডায়াগনোসিস করতে পারি, কার্সিনোমা অফ সার্ভিক্স ডায়াগনোসিস করতে পারি, ভাইরাল ডিজিজ যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কোয়েলোসাইট যদি চিনতে পারি, হার্পিস ভাইরাস চিনতে পারি, ক্যান্ডিডিয়া ইনফেকশন যদি থাকে ক্যান্ডিডা চিনতে পারি, ট্রাইকোমোনিয়াসিস, এছাড়াও অন্য নন ইনফ্লামেটরি কন্ডিশন যেগুলো থাকে সেগুলোই। আচ্ছা, প্যাপ স্মিয়ার এটা হচ্ছে একটা জাস্ট আউটডোর প্রসিডিওর, খুব অল্প সময়ের জন্য কালেকশন করে আমরা পেশেন্ট বাড়ি চলে যাবে, কাজে এটা খুবই সহজ এবং তোমার কি বলবো
খুব একটা কস্টলিও না, কস্ট ইফেক্টিভ একটা ইয়ে। আমরা এখন কালেকশন করব কিভাবে? প্রথমে পেশেন্টকে লিথোটমি পজিশনে রাখবো, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে প্রপার লাইটেনিং দরকার। এরপরে আমরা একটা ভ্যাজাইনাল স্পেকুলাম, আমি তোমাদেরকে ছবি দেখাবো, তোমরা গাইনি ওয়ার্ডে দেখবে। একটা ভ্যাজাইনাল স্পেকুলাম ভ্যাজাইনার ভেতর দিয়ে ইন্ট্রোডিউস করে তোমার যেটা ইয়ে থাকে সার্ভিক্স থাকে সেটাকে এক্সপোজ করব। এক্সপোজ করার পরে তোমাদের এই আয়ার্স স্প্যাচুলা, এই নাম জানতে হবে, জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, সাধারণত এটা একটা উডেন স্প্যাচুলা, কাঠ দিয়ে তৈরি। এই আয়ার্স স্প্যাচুলা আমরা ইন্ট্রোডিউস করব এন্ড্রো সার্ভিক্স। আমাদের টার্গেট হবে স্কোয়ামো কলামনার জাংশন। এই স্কোয়ামো কলামনার জাংশনে আমরা এই আয়ার্স স্প্যাচুলা নিয়ে যাব। কোনো ক্ষেত্রে যদি আয়ার্স স্প্যাচুলা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আমরা কটন সোয়াব স্টিক ব্যবহার করতে পারবো। এরপরে এটার যে এন্ড, শার্প এন্ড থাকবে, সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ 360 ডিগ্রি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোটাকে ঘুরাই নিয়ে আমরা ফুল সারফেস এন্ডোসার্ভাইকাল জাংশন থেকে ম্যাটেরিয়াল কালেকশন করব। ঠিক আছে? স্মিয়ার মাস্ট বি কালেক্টেড ফ্রম দ্য এক্সোসার্ভিক্স, এন্ডোসার্ভিক্স অ্যান্ড এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ড। মোট কথা, যেই জায়গায় স্কোয়ামো কলামনার জাংশন আছে এইখান থেকে আমাদেরকে স্মিয়ার কালেক্ট করতে হবে। স্মিয়ার কালেক্ট করার পরে আমরা কি করব? যে কোনো এফএনএস এর ক্ষেত্রে যেমন করি, ম্যাটেরিয়ালটা নেয়ার পরে এটা কি করি, একটা স্লাইডের মধ্যে দিয়ে তোমাদের যদি এটা সম্বন্ধে জানার আগ্রহ থাকে, তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন করা হয় যে কিভাবে স্মেয়ার তৈরি করে, তোমরা খুব সহজেই আমাদের প্যাথোলজি ল্যাবে এসে যারা থাকে তোমাদের মামারা, তাদের কাছে বললেই তোমাদেরকে এটা দেখায় দিবে। অথবা তোমাদের সাথে যদি কোনোদিন প্র্যাকটিক্যাল ক্লাস করার সৌভাগ্য হয় আমাকে তোমরা এটা মনে করাই দিবে, আমি দেখাই দিব। একটা স্লাইডের উপরে প্রথমে আমরা ম্যাটেরিয়ালটা নিব, নিয়ে দুইটা স্লাইড দিয়ে জাস্ট অপোজিট ডিরেকশনে প্রেস করে দুইটা স্মিয়ার তৈরি করব। এবং স্মিয়ার সাধারণত একটা স্লাইডের টু থার্ড অংশে সাধারণত তৈরি করা হয়। এরপরে একটা কপলিন জার বা গ্লাস জার থাকে, এটা তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখবে। এটার মধ্যে 95% এফএনএসসি স্যাম্পলের ক্ষেত্রে এগুলো তোমাদের লাগবে। এফএনএসসি স্যাম্পল অথবা প্যাপস্মিয়ারটাও তো সাইটোলজি, এগুলোর ক্ষেত্রে তোমার ফিক্সেটিভ হিসেবে ইউজ করা হয় 95% ইথাইল অ্যালকোহল বা 95% অ্যালকোহল। এটাই যদি বায়োপসি স্যাম্পল হয়, বায়োপসি স্যাম্পলের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফরমালিন, 10% ফরমালিন। ঠিক আছে? এরপরে যেই আমরা দুইটা স্লাইড বানালাম, এই স্লাইড দুইটা অ্যালকোহলের মধ্যে রাখবো এবং অ্যাটলিস্ট 20 মিনিট এটা অ্যালকোহলের মধ্যে ফিক্সেশনের জন্য রাখবো। এরপরে স্টেইন করব। এখানে স্টেইন করি সাধারণত আমরা প্যাপানিকুলা স্টেইন। ঠিক আছে? তারপরে আমরা মাইক্রোস্কোপের নিচে সেল দেখব। আবার একই জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এন্ডোসার্ভিক্স, এদিকে এক্সোসার্ভিক্স, এই মাঝখানে যেটা সেটা হচ্ছে তোমার স্কোয়ামো কলামনার, সরি ভুল বলছি আমি তোমাদের। এই যে এন্ডোসার্ভিক্স, এই যে যেমন তোমাদের অরিজিনালি সার্ভিক্সের যে ছবিটা দেখালাম দুইটা কালার, এখানেও ঠিক তেমন দেখো, একটু ডিপ কালার যেটা সেটা এন্ডোসার্ভিক্স, এপাশে যেটা হোয়াইটিশ হয়ে আছে সেটা এক্সোসার্ভিক্স অর স্কোয়ামাস এপিথেলিয়াম, আর এই দুইটার মাঝখানে যেটা সেটা হচ্ছে স্কোয়ামো কলামনার জাংশন। একটু আগে তোমাদেরকে যেটা বললাম, উডেন আয়ার্স স্প্যাচুলা, যেটা দিয়ে আমরা স্যাম্পল কালেকশন করব, স্মিয়ার নেব, সেটা হচ্ছে যে উডেন আয়ার্স স্প্যাচুলা। এই যে এখানে দেখো, এখানে একটু খাঁজ কাটা আছে, কনকেভ করা, এটা হচ্ছে ওই যে স্কোয়ামো কলামনার জাংশনের জন্য বা সার্ভিক্সের জন্য এটা ফিট হয় এখানে। কখনো যদি আমরা ভ্যাজাইনাল সিক্রেশন নেই, সেটা নেই এই এন্ড দিয়ে আয়ার্স স্প্যাচুলা। ভালো মতো দেখে রাখো। ভ্যাজাইনাল স্পেকুলাম, এই জিনিসটা আমরা ভ্যাজাইনার ভিতর দিয়ে ইন্ট্রোডিউস করে সার্ভিক্সটাকে এক্সপোজ করি, নিয়ে এখানে যে স্ক্রুর মতো গার্ড আছে সেটা দিয়ে এটাকে আমরা ফিক্স করে ফেলি। এখানে ইউজুয়ালি দুইটা ব্লেড থাকে, এটা ক্লোজ অবস্থায় আমরা এই স্পেকুলামটাকে ঘুরায় রোটেট করে ভ্যাজাইনার ভিতর দিয়ে ইন্ট্রোডিউস করব। ইন্ট্রোডিউস করার পরে এই ব্লেডটাকে এটাকে ওপেন করে দিব এবং সার্ভিক্সটা তখন দেখা যাবে। নর্মাল সার্ভিক্স, কোনো রকমের সমস্যা নাই এই সার্ভিক্সে, খুব সুন্দর সার্ভিক্স।
এখানে এটাও তোমাদের নরমাল সার্ভিক্স, জাস্ট এখানে তোমাদেরকে এন্ডো সার্ভিক্স, এক্সো সার্ভিক্স এবং স্কোয়ামো কলামনার জাংশনটা দেখানোর জন্যই এই জায়গা থেকে সাধারণত স্যাম্পল কালেকশন করা হয়। এখানে দেখাচ্ছে এই যে একটা সার্ভিক্স, এই যে এপাশে এটা স্পেকুলাম, এটা স্পেকুলাম, এই যে আয়ার্স স্প্যাচুলা ঢোকানো ঠিক জায়গা মতো, এই যে এখান থেকে 360 ডিগ্রি পুরাটা রোটেট করবে। ঠিক আছে, কনকেভ এন্ড, আয়ার্স স্প্যাচুলার কনকেভ এন্ড দিয়ে সার্ভিক্স থেকে নেওয়া হয়। আমি তোমাদের এখনই শুরু করব। একটু আগে বললাম যে যদি না থাকে তাহলে আমরা উডেন কটন দিয়ে আমরা করতে পারি, অথবা সাইটো ব্রাশ পাওয়া যায়, এটা দিয়েও করতে পারি। সাইটো ব্রাশটা দিয়েও আমরা নিতে পারি। এই যে স্যাম্পল নিচ্ছি আমরা আয়ার্স স্প্যাচুলা, এই স্যাম্পল নেয়ার পরে আমরা স্মিয়ার, এই যে স্লাইডের মধ্যে দিলাম, স্লাইডের মধ্যে দিয়ে আরেকটা স্লাইড নিব, নিয়ে তারপরে আমরা স্মিয়ার তৈরি করে ফেলবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। তোমাদের এখন বোধহয় মাইক্রোবায়োলজি ক্লাস কয়টায়? ম্যাডাম 10টার দিকে হয়। আমি তাহলে আর 10টার সময়, এখন 10টা বাজে তো নাকি, 1 মিনিট বাকি বোধহয়, তাই না? ম্যাডাম আজকে হবে না ওনার। তাহলে কি আমি আরেকটু ক্লাস কন্টিনিউ করব? না সার্ভিক্স ম্যাডাম, কোর্স এতটুকুই থাকুক। এতটুকুই থাক, অনেক দাঁড়াও। দূরে। সার্ভিক্স, আচ্ছা ঠিক আছে, থাক, অনেক কিছু আছে, এতটুকুই থাক। আমি যতটুকু পড়ালাম এর মধ্যে সিআইএন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি ম্যাম। তোমরা একটু রেসপন্স না করলে তো ভালো লাগে না। আমি 100 জনকে প্রেজেন্ট দেখতেছি, তোমরা কেউ রেসপন্স করো না। সার্ভিক্স থেকে তাহলে আমাদের আজকে যেগুলো পড়লাম এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিআইএন এর গ্রেড, এটা নমেনক্লেচার, তারপরে এই যে প্যাপিলোমা ভাইরাস, এখান থেকে তোমাদেরকে ধরা হয়, আর অঙ্কোজেনিক ভাইরাস। অঙ্কোজেনিক ভাইরাস বলতে কি বুঝো বলো তো? হ্যাঁ, ক্যান্সার কজিং যেসব ভাইরাস আছে। আর দুই একটা ভাইরাসের নাম বলতে পারবা নাকি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটা অঙ্কোজেনিক ভাইরাস, আর কোন অঙ্কোজেনিক ভাইরাসের নাম বলতে পারবা? সাইটোমেগালোভাইরাস। আর human herpes virus 1, human herpes virus 2, cytomegalovirus, Epstein-Barr virus, তারপরে কাপোসি সার্কোমা ভাইরাস। সব ঠিক আছে, কিন্তু আমি খুবই কমন একটা জিনিস শুনতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। ম্যাম হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তোমাদের পরীক্ষাতে ঠিক একই এইভাবেই কোশ্চেন যায়। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে অঙ্কোজেনিক ভাইরাস কি আছে এইখানেই চলে যায়। অথবা তোমার ওই লিভার সিরোসিসের কজের মধ্যে যখন হেপাটাইটিস বি সি চলে আসে, সেখান থেকে আবার প্যাপিলোমা ভাইরাস চলে যায়। ঠিক আছে, তাহলে তোমাদের এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সিআইএন, তারপরে সার্ভিক্সে কি টিউমার হয়, হোয়াট ইজ স্কোয়ামো কলামনার জাংশন, সার্ভিক্সের কি পার্ট আছে, প্যাপসিসমিয়ার কি জিনিস, হোয়াট ইজ আয়ার্স স্প্যাচুলা, তারপরে প্যাপসিসমিয়ার করে আমরা বা প্যাপস টেস্ট করে আমরা কি ওই যে বললাম না ইউজফুলনেস একটা স্লাইড ছিল না, এই যে এটা কি ডায়াগনোসিস করতে পারি, তারপরে কিসে আমরা এই যে এখানে ফিক্সেটিভ হিসেবে কি ইউজ করি, এই যে 95% অ্যালকোহল, এটা খুব ইম্পর্টেন্ট, কি স্টেইন করি, প্যাপানিকুলার স্টেইন। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি যেটুকু পড়ালাম, এখন যদি তোমরা বইয়ে পড়তে যাও, বইয়ে পড়তে গেলে দেখবা যে, আচ্ছা আমি তোমাদেরকে একটু শুধু এই যে স্মেয়ারের ছবিগুলো শেষ করি, হ্যাঁ, শেষ করে তারপরে আর ওই টিউমার পোর্শনে আর যাব না আজকে। আচ্ছা, সার্ভিক্সে কি সেল থাকে, হ্যাঁ, আমরা যে স্কোয়ামাস সেলগুলো পড়লাম, স্কোয়ামাস সেলগুলোর মধ্যে একদম উপরে যেগুলো থাকে সুপারফিশিয়ালি থাকে সুপারফিশিয়াল সেল, তারপরে থাকে ইন্টারমিডিয়েট সেল, এরপরে থাকে প্যারাবেজাল সেল আর বেজাল সেল। তো আমরা যখন একটা স্মিয়ার তৈরি করব, একটা গুড স্মিয়ার বা একটা স্যাটিসফ্যাক্টরি স্মিয়ারের ইয়ে হলো যে অল টাইপস অফ সেল থাকবে, মানে আমি সবগুলো নিয়ে আসতে পারছি, এটা থাকবে। ঠিক আছে, আনস্যাটিসফ্যাক্টরি আমরা কখন বলবো? যদি এন্ডোসার্ভাইকাল সেল না থাকে, যদি মনে করো ইনফেকশন এত বেশি থাকে যে উপরে তোমার পাস হয়ে গেছে,
তো শুধু পাস আসলো, ইনফ্লামেটরি সেল আসলো, কিন্তু কোনো এপিথেলিয়াল সেল থাকলো না, তখন এটা আনস্যাটিসফ্যাক্টরি। অথবা আমি এতখানি ইনজুরি করে ফেলি যে এতখানি ব্লাড চলে আসে বা নেক্রোসিস চলে আসে যে আমি এপিথেলিয়াম পাচ্ছি না, তখন এগুলো আনস্যাটিসফ্যাক্টরি স্মিয়ার বলবো। এবং সেই স্মিয়ারগুলো থেকে আমি কোনো রকমের কমেন্ট করব না যে এটা ইনফ্লামেটরি চেঞ্জের কোনো স্লাইড অথবা এটা কোনো ম্যালিগনেন্সি স্লাইড, এটা আমি বলবো না। কারণ কি, যখন ইনফ্লামেশন খুব ইন্টেন্স ইনফ্লামেশন থাকবে তখনও অনেক ইনফ্লামেটরি সেল আসবে, আবার যখন ক্যান্সার থাকবে তখনও কিন্তু এই যে ব্লাড আসতে পারে এবং অনেক ইনফ্লামেটরি সেল আসতে পারে। এই কারণে আমি তখন ওখানে কোনো কমেন্ট করব না। আচ্ছা, বয়স্ক মহিলাদের ক্ষেত্রে 45 এর উপরে বা 50 এর উপরে সুপারফিশিয়াল সেল আর থাকে না, ওখানে অ্যাট্রফিক চেঞ্জ হয়ে যায়, তখন মেইনলি থাকে প্যারাবেজাল সেলগুলো। যদি সিআইএন থাকে বা ক্যান্সার থাকে তখন আমি ডিসপ্লাস্টিক সেল পাবো, ম্যালিগন্যান্ট সেল পাবো। এই যে এগুলো হচ্ছে তোমার সুপারফিশিয়াল স্কোমাস এপিথেলিয়াল সেল। এখানে দেখো এই যে ইনফ্লামেটরি সেল, এখানে সুপারফিশিয়াল এবং ইন্টারমিডিয়েট দুই ধরনের স্কোমাস এপিথেলিয়াম আছে। সুপারফিশিয়াল হচ্ছে একদম ছোট ছোট নিউক্লিয়াস, এই যে এগুলো, আর এগুলো হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট। প্লাস এই যে সেলের কালার দেখেও কোনোটা ইওসিনোফিলিক কোনোটা বেজোফিলিক এটা দিয়েও চেঞ্জ করা যায়। এই দেখো এখানে অনেক বেশি অনেক সময় আবার এই যে এরকম তোমার অনেক নিউট্রোফিল দেখা যায় প্রিমেনোপোজালের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে। এই যে দেখো এখানে এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা নর্মাল স্লাইড, মানে নর্মাল সার্ভিক্স। এইখানে এই দেখো এই যে কোয়েলোসাইটিক এটিপিয়া দেখতে পাচ্ছ, পেরিনিউক্লিয়ার হেলো। জি ম্যাম। এই যে এই সেলটাতেও নিউক্লিয়াসটা দেখো এনলার্জ হয়ে গেছে, কুচকে গেছে, ইনডেন্টেশন, তার সাথে পেরিনিউক্লিয়ার হ্যালো আছে। এটা একটা CIN2 এর স্লাইড, এটা একটা CIN1 এর স্লাইড, এটা CIN2 বা হাই গ্রেড। এই দুটো হচ্ছে হাই গ্রেড, CIN2 3 আমি বলতে পারবো না, এই দুটো হচ্ছে হাই গ্রেড। এখানে নিউক্লিয়াস গুলো বড় হয়ে গেছে, সাইটোপ্লাজম কমে গেছে। এই যে একই আগের স্লাইডটাই, এটা CIN1, এটা হচ্ছে আমি তোমার ইয়ের ক্ষেত্রে এই যে প্যাপসিসমিয়ারের ক্ষেত্রে CIN2 3 আমি বলতে পারবো না, কারণ আমি কি দেখতে পাবো যে এটা 2/3 নাকি ফুল থিকনেস? আমি যেহেতু দেখতে পাবো না সেহেতু আমি এটা বলতে পারবো না যে এটা CIN2 নাকি CIN3। আমি এই ক্ষেত্রে বলবো লো গ্রেড আর হাই গ্রেড। এটাকে এই এই এত বড় বড় সেল এগুলোকে দেখলে আমি অবশ্যই বলবো এটা হাই গ্রেড। এটাও তাই, এখানে নিউক্লিয়াস গুলো খুব খারাপ, এখানে হাইপারক্রোমাসিয়া আছে, নিউক্লিয়ার মেমব্রেনটা দেখো ইরেগুলার হয়ে গেছে, তারপরে নিউক্লিয়াসটা বড় হয়ে গেছে, নিউক্লিয়ার তে সাইটোপ্লাজমিক রেশিও যদি দেখো যে সাইটোপ্লাজম কমে গেছে, নিউক্লিয়াস বেড়ে গেছে। এখানে আমি এই যে এইটা একটা মাইটোসিস, এটা একটা মাইটোসিস, এটাও সম্ভবত মাইটোসিসে চলে যাচ্ছে। আচ্ছা, এই স্লাইডটাই শেষ তোমাদের। একটা ডিসপ্লাস্টিক সেলের ক্রাইটেরিয়া কি হবে? সেলটা প্লিওমরফিক হবে, সাথে সাথে নিউক্লিয়াসটাও প্লিওমরফিক হয়ে যাবে, নিউক্লিয়াসটা এনলার্জড হবে এবং হাইপারক্রোমাটিক হবে। আগের স্লাইডটা তোমাদেরকে যেভাবে দেখালাম, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা ইনক্রিজ করবে, ইরেগুলার থিকেনিং অফ নিউক্লিয়ার মেমব্রেন উইথ নচিং অর ইনডেন্টেশন, বললাম না যে ইনডেন্টেশন হয়ে যাবে, তোমাদের আগের স্লাইডে দেখালাম। প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকতে পারে অ্যান্ড লস অফ পোলারিটি। তোমরা নিউপ্লাসিয়া চ্যাপ্টারে ডিসপ্লাসিয়া পড়ছো না এইভাবেই? জি ম্যাম। হ্যাঁ, ঠিক সেই জিনিসগুলোই তোমাদেরকে মাঝে মধ্যে কিন্তু ভাই এরকম হয়তো জিজ্ঞেস করা হতে পারে যে একটা ডিসপ্লাস্টিক সেলের ক্রাইটেরিয়া কি কি হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই শেষ করব। আমার টার্গেট থাকবে, আমি জানি না পারবো কিনা, 3 থেকে 4 দিনে তোমাদের এই ফিমেল জেনিটাল ট্র্যাক্ট শেষ করার। এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে যোগেন স্যার কি যেন বলছে, সপ্তাহে 3 দিন ক্লাস করাতে আর বাকি 3 দিন জি ম্যাম। পড়াশোনা করবা। আমি এই সপ্তাহে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট শেষ করব, তাতে যদি 3 দিন লাগে 3 দিন, 4 দিন লাগলে 4 দিন। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। ফিমেল জেনিটাল ট্র্যাক্ট এটা একটা বড় চ্যাপ্টার, কারণ ইউটেরাস যেরকম ইম্পর্টেন্ট ঠিক একই রকম ইম্পর্টেন্ট হচ্ছে ওভারি।
তোমাদের রিটেন ভাইবা সবকিছুর জন্য। আর পড়াশোনা করো। আচ্ছা, আরেকটা কথা, তোমরা তো কততম ব্যাচ? 27? জি ম্যাম জি ম্যাম। আচ্ছা, কয়েকদিন আগে আমাদের কাছে চিঠি আসলো 25তম ব্যাচ এবং 26তম ব্যাচের কয়েকজন কি আসো, কেউ আসো ক্লাসে এখানে? জি ম্যাম। কয়জন আসো একটু বলো, আমি 2টা গলা পাচ্ছি। জি ম্যাম, মুসাইবা চৌধুরী ম্যাম, সামান্তা রহমান, ম্যাডাম আচ্ছা, জাহিদ হাসান, ম্যাডাম আব্দুল্লাহ আল আসাদ, 5 জন। তারপর ম্যাম মুশফিকা হলো ফিয়ানা, 6 জন। তারপর সাদিয়া সিলভি, 7 জন। ম্যাডাম তারপরে আসাদ, আসাদ। শুধু আসাদ নাম তোমার? না ম্যাম আব্দুল্লাহ আল আসাদ। হ্যাঁ, পুরো নাম বলা উচিত। জি ম্যাম আব্দুল্লাহ আল আসাদ। তাহলে 8 জন আছো। জি জি ম্যাম। ম্যাম। বাকিদের কি এই 27তম ব্যাচ শেষ করে 28তম ব্যাচের সাথেও থাকার ইচ্ছা নাকি? আচ্ছা, যাই হোক, তোমাদের আচ্ছা অনেকজনই আসছো, ঠিক আছে, অসুবিধা নাই। যেহেতু যোগেন স্যার যদি তোমাদের 10:30টায় ক্লাস নিত তাহলে আমি হয়তো 9:30টায় ক্লাস নিতে পারতাম। যেহেতু যোগেন স্যার তোমাদের 10টায় নিবে, আমাকে 9টাতেই নিতে হবে, কোনো উপায় নাই। যোগেন স্যার আগামীকালকে ক্লাস নেবেন? ম্যাডাম যোগেন স্যার 3 দিন নেবেন। শনি আচ্ছা, সোম বুধবার ম্যাডাম। শনি সোম বুধ। আচ্ছা, তাহলে শনি সোম বুধ বাদ দিয়ে যেই দিনগুলোতে যদি আমি ক্লাস নেই, আমি তাহলে সেগুলো 9:30টায় নিতে পারবো। আচ্ছা ম্যাডাম ওই দিন স্যারের ক্লাস থাকবে না, আপনি 10টাতে নিতে পারবেন। 10টা থেকে নিব না, আমার আবার ডিপার্টমেন্টের কাজ থাকে, 9:30 আচ্ছা, থেকে আচ্ছা। নেব। ঠিক আছে? জি ঠিক ম্যাম। আছে, তাহলে তোমরা পড়াশোনা করো। করোনা পরিস্থিতি যেমন, সবাই ঘরে থাকো, বাইরে ঘোরাঘুরি করবে না। করোনা এবার খুবই খারাপ অবস্থায় আছে এবং গতবার আমরা যেটা নিয়ে একটু স্যাটিসফাইড ছিলাম যে না তোমাদের বয়সে হয়তো তেমন কিছু হয় না, এবার কিন্তু হচ্ছে। এবার বাচ্চারাও বাদ যাচ্ছে না, আর তোমরা তো বাদ যাবেই না। কাজেই সবাই বাসায় থাকো, নিজের জন্য থাকো, নিজেদের বাড়ির সাথে নিশ্চয়ই বাবা মা, কারো দাদা দাদি নানা নানি থাকে, তাদের জন্য নিজেকে ভালো থাকতে হবে। আর পড়াশোনা করো। হঠাৎ কোন দিন শুনতে পাবা যে পরীক্ষার ডেট হয়ে গেছে। তোমাদের কি রেজাল্ট হয়নি তো এখনো, না? তোমরা প্রফ দিলা যে? না ম্যাম। আচ্ছা, পরীক্ষা কেমন দিচ্ছ সবাই? পরীক্ষা ভালো দিচ্ছে ম্যাডাম, সবাই মোটামুটি। ঠিক আছে, তোমাদের এবার স্যারেরাও সবাই তোমাদেরকে সিম্প্যাথেটিক ভিউ থেকেই দেখবে এবং আশা করা যায় একটু পারলেই তোমরা পাস করে যাবে এবং সেটা পারছো আশা করি সবাই। আমাদের যে পরীক্ষা দিল এবার 26তম ব্যাচ, না? জি ম্যাম। কিছু তো খারাপ ছিলই, কিন্তু মানে আমি যেরকম আশা করছিলাম তার থেকে ভাইবা সবাই ভালো পরীক্ষা দিচ্ছে। সবাই মানে ম্যাক্সিমাম ভাইবায় তারা ভালো ছিল। তাদের ঠিক মতো ক্লাস, ওরা অবশ্য ক্লাস শেষ করছিল, যাই হোক তারপরও যেভাবে এইভাবে বাসায় অলসভাবে বসে থাকলে আসলে পড়া খুব ভালো মতো হয় না। একটা প্রেসারের মধ্যে থাকলেই পড়া খুব ভালো হয়। কিন্তু ওরা এবার, আমি এক্সটার্নাল তো আমাদের ভিতর থেকেই হাসপাতাল থেকেই নিছি, এক্সটার্নালরাও কিন্তু স্যাটিসফাইড এবার ভাইবাটা নিয়ে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আগামীকালকে তাহলে সকাল 9টায় আবার ক্লাস নেব ইনশাআল্লাহ। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।